নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। সুদীপ্তর সঙ্গে গুড মর্নিং কলকাতায় রয়েছি আমি অভি। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, আরজিকর দুর্নীতিকাণ্ডে ইডি হানা, চন্দন লোহর টালার ফ্ল্যাটে ইডি হানা এবং ইডির তল্লাশি চলছে ইতিমধ্যেই। অভিক একেবারেই তাই, তুমি যেমনটা বলছিলে। আর সন্দীপ ঘোষ ও ঘনিষ্ঠ ওই ব্যবসায়ী, তার বাড়িতে ইডি গিয়ে পৌঁছে গিয়েছে। অভিযোগ, অবৈধভাবে টেন্ডার পায় চন্দন লৌহর কোম্পানি। এর আগেও আমরা দেখেছি একাধিক জায়গায় ইডি এই বিষয় নিয়েই তদন্ত অভিযানে নেমেছিল। আজ সকাল থেকে ফের ইডির তৎপরতা। আরজিকর দুর্নীতিকাণ্ডে ইডির হানা, চন্দন লৌহ তার বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। চলছে তল্লাশি অভিযান। একদমই তাই। আরজিকর দুর্নীতিকাণ্ডে ইডির হানা, চন্দন লৌহ যিনি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত। এর আগে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একাধিক বাড়িতে ইডির তল্লাশি চলেছিল। আপনারা জানেন যে বিপ্লব সিং তার বাড়িতে তল্লাশি চলে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং কৌশিক কোলের বাড়িতে, এবং সেই সঙ্গে এবার চন্দন লৌহর টালার ফ্ল্যাটে ইডির তল্লাশি চলছে। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ব্যবসায়ী তিনি, এবং এমনটাই জানা যাচ্ছে যে তিনি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, তার বাড়িতে ইডির তল্লাশি, এবং এমনটাই অভিযোগ যে অবৈধভাবে টেন্ডার পায় চন্দন লৌহ। আমরা এই নিয়ে কথা বলবো। রিয়া মাঝে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রিয়া, কি আপডেট রয়েছে? আজ সকাল থেকে ইডির তৎপরতা, চন্দন লৌহ তার বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। কে এই চন্দন লৌহ? একদমই তোমাকে জানিয়ে রাখবো যে ক্ষমা লৌহ নামে যে একটি কোম্পানির নাম এসেছিল, একাধিক কোম্পানির নাম উঠে এসেছিল, তার মধ্যে হচ্ছে ক্ষমা লৌহ অন্যতম কোম্পানি, এবং তারই যে মালিক চন্দন লৌহ, তার বাড়িতে আজকে সকালে ইডি পৌঁছেছে এবং সেখানে তল্লাশি অভিযান চলছে। এবং শুধু তার বাড়িতে না, একাধিক জায়গায় কিন্তু ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে যে সকাল থেকেই বলা চলে এক কথায় যে ইডি অ্যাকশনে নেমেছে এবং চন্দন লৌহর বাড়িতে যেমন গিয়েছে, পাশাপাশি কালিন্দিতে একটি মেডিকেল সংস্থা রয়েছে, সেখানেও পৌঁছেছে ইডি আধিকারিকরা। মূলত যে অভিযোগ উঠছে, এই চন্দন লৌহ সহ একাধিক যে কোম্পানির নাম উঠে এসেছিল, তারা বেআইনি ভাবে টেন্ডার পেয়েছে। সরকারি টেন্ডার পাওয়ার যোগ্য তারা নয়, কিন্তু একটা মোটা অঙ্কের টাকা তারা সন্দীপকে দিত, এবং সেই কারণের জন্যই তারা এই টেন্ডার পেয়েছে এবং আরজিকরের বুকে তারা রমরমিয়ে বিজনেস করছে। সেই কারণেই মূলত এই কোম্পানিগুলোকে টার্গেট করছে। চন্দন লৌহ এবং তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে তাদের টালার ফ্ল্যাটে। আমাদের এদিকে আপাতত ধন্যবাদ জানাবো তোমায়। রিয়া মাঝে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ এর আগেও যে অভিযোগ উঠেছিল যে সন্দীপ ঘোষ একাধিক ব্যক্তিকে তাদেরকে টেন্ডার পাইয়ে দিয়েছিলেন অবৈধভাবে, যার কারণে ইডি তল্লাশি অভিযানে নেমেছিল। এর আগেও সেই তৎপরতা সকালবেলাতেও দেখা যায়। একদমই তাই। এবং অভিযোগ, অবৈধভাবে টেন্ডার পায় চন্দন লৌহর এই কোম্পানি, এবং তার জেরেই তার বাড়িতে আজ ইডির হানা। অভিযোগে এই মুহূর্তে তদন্তে নেমেছে ইডির আধিকারিকরা। তদন্তকারী সংস্থা চন্দন লৌহ আধিকারিকরা, তারা তল্লাশি অভিযানে নেমেছেন। পরবর্তী সময় আপনাদেরকে আপডেট দিতে থাকবো। তবে চন্দন লৌহ তার বাড়িতে এই মুহূর্তে রয়েছেন ইডির আধিকারিকরা। আর্থিক দুর্নীতির যে অভিযোগ উঠেছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে, একদিকে তা তদন্ত চলছে, অন্যদিকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ব্যবসায়ী যাদেরকে অবৈধভাবে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছিল, তাদের বাড়িতে পৌঁছে যাচ্ছেন ইডির আধিকারিকরা। চলছে অভিযান। একদমই তাই। এই মুহূর্তে চন্দন লৌহ এবং তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকেরা, এবং আজ সকাল থেকেই আবারও কিন্তু চোখে পড়ছে ইডির তল্লাশি। চন্দন লৌহ ছাড়াও আরো বেশ কিছু জায়গায় ইডির তল্লাশি চলছে। চন্দন লৌহ টালার ফ্ল্যাটে এই তল্লাশি চলছে, যেখানে জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে এই ইডির তল্লাশি, এবং এই চন্দন লৌহের সঙ্গে সন্দীপ ঘোষের যে সম্পর্ক রয়েছে, অর্থাৎ ঘনিষ্ঠতা রয়েছে এমনটাতে জানা যাচ্ছে, এবং তার সঙ্গে তার যোগাযোগ ছিল টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে। আরজিকরের যে সরকারি যে সরঞ্জাম, সেই সরঞ্জামের টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তার যোগাযোগ রয়েছে, এমনটাই খবর, এবং ইডির তল্লাশি চলছে এই খবর উঠে আসছে। এবং চন্দন লৌহ ছাড়াও আরও বেশ কিছু জায়গায় ইডির তল্লাশি চলছে সকাল থেকে।
লালবাজার অভিযানের ছবি ফিরল স্বাস্থ্য ভবন অভিযানে। আগের 22 ঘন্টার অবস্থানের রেকর্ড ভেঙে প্রায় 24 ঘন্টার অবস্থান। 5 দফার দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকেরা। নবান্নে চিঠি, পাল্টা চিঠি মুখ্য সচিবের। 12 থেকে 15 জনের প্রতিনিধি দলের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনার প্রস্তাব। এবার কি বরফ গলবে? বিক্ষোভের পাশাপাশি কাজে ফিরবেন জুনিয়র চিকিৎসকেরা। তবে কাজে ফেরা তো দূর, তারা দেখাই করেননি। 24 ঘন্টা অবস্থানে জুনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার স্লোগান, প্ল্যাকার্ড, প্রতীকী মস্তিষ্ক, গোলাপ হাতে করুণাময় থেকে স্বাস্থ্য ভবন অভিযানে নামেন জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের দোরগোড়ায় প্রতিবাদের বিস্ফোরণ। সুপ্রিম ডেডলাইন অমান্য করে 5 দফা দাবিতে অনড়। কি কি দাবি আন্দোলনকারীদের? 5 দফা দাবি। কি কি দাবি আন্দোলনকারীদের? 1. অবিলম্বে অভয়ের বিচার, দোষীদের দ্রুত চিহ্নিত করা, অপরাধের উদ্দেশ্য সামনে আনা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। 2. স্বাস্থ্য আইন মোতাবেক সন্দীপ ঘোষকে বরখাস্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা, তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে পদক্ষেপ, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ। 3. কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা, ডিসি নর্থ এবং ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। 4. সব মেডিকেল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত। 5. সব পক্ষের প্রতিনিধি রেখে কমিটি তৈরি করে থ্রেট কালচার নির্মূল করা। আন্দোলনকারীরা যখনই দাবিকে সামনে রেখে আন্দোলনে অনড়, প্রায় একই সময়ে নবান্নে আন্দোলনকারীদের অপেক্ষায় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী তার নবান্নের চেম্বারে অপেক্ষা করছিলেন। আন্দোলনকারীরা অবশ্য ইমেলের সম্বোধন নিয়ে প্রশ্ন তোলেন। ইমেলে কেন স্যার বলে উল্লেখ, কেন ম্যাডাম নেই? প্রশ্ন জুনিয়র চিকিৎসকদের। স্যার এই বলে আমাদের সম্বোধন করা হয়েছে। খুব স্পষ্ট বলছি, আমরা শুধু স্যাররা এই আন্দোলনে নেই, ম্যাডামরাও এই আন্দোলনে আছে। যদি এই সম্বোধন করতে হয় তাহলে স্যার ম্যাডাম দুটোই যেন পরের চিঠিতে বা পরের মেলে থাকে। বুধবার সকালে জুনিয়র চিকিৎসকরা জানান, স্বাস্থ্য ভবন থেকে আসা ইমেলে বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিতির বিষয়ে কিছু উল্লেখ ছিল না। ভোর 3:50 মুখ্যমন্ত্রীকে ইমেল করেন তারা। 3:50 আমরা আবার একটি মেল করি মাননীয় মুখ্যমন্ত্রীকে। We came to know that you were willing to meet us. However, the mail that we received from Principal Secretary of Health at 6:12 p.m. on 10/9/2024, there was no such mention. 5 দফা দাবি উল্লেখ করে নবান্নে চিঠি লেখেন জুনিয়র চিকিৎসকরা। তাদের দাবি ছিল 30 জনের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। শেষ পর্যন্ত 12 থেকে 15 জনের প্রতিনিধির সঙ্গে সন্ধে 6টায় বৈঠকে বসার কথা জানান মুখ্য সচিব। পাল্টা ইমেল জুনিয়র চিকিৎসকদের। 5 দফা দাবিতে অনড়। 30 জনের প্রতিনিধি দলই দেখা করবে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই বৈঠক হবে এবং বৈঠকে সরাসরি সম্প্রচার করতে হবে বলে দাবি জানান তারা। যেহেতু আমাদের এই আন্দোলনটা সমস্ত মেডিকেল কলেজ থেকে শুরু হয়েছিল, তাই সমস্ত মেডিকেল কলেজের রিপ্রেজেন্টেটিভদের নিয়ে যে কমিটি হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, সেই জুনিয়র ডক্টরস ফ্রন্টের 30 জন প্রতিনিধি এই মিটিংটায় যাবে। কিছুদিন আগে লালবাজারের সামনে প্রায় 22 ঘন্টা অবস্থান করেছিলেন জুনিয়র ডাক্তারেরা। দাবি ছিল কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ। সেই অবস্থানের ছবি ফিরল স্বাস্থ্য ভবনের সামনেও। তবে এবার কি জট কাটবে? কাজে ফিরবেন জুনিয়র চিকিৎসকরা? কলকাতা টিভি। জুনিয়র জটে ইমেল, পাল্টা ইমেল। ইমেল পাঠানোর পর সদর্থক পদক্ষেপ করেনি চিকিৎসকেরা। 4টি শর্ত, 5 দাবিতে অনড় চিকিৎসকেরা। আগাম শর্ত রেখে এভাবেই আলোচনা হয় না বললেন মুখ্য সচিব। নেপথ্যে রাজনীতির রং, দাবি চন্দ্রিমার। আন্দোলনে কোনো রাজনৈতিক রং নেই, পাল্টা দাবি জুনিয়র চিকিৎসকদের। চিফ সেক্রেটারি মনোজ পান্ত কি বলেছেন আপনাদেরকে শোনাবো, পাশাপাশি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর কি বক্তব্য তাও শোনাবো।
ওদের যে মূল দাবি আছে সেফটি এবং সিকিউরিটি ব্যাপারে, এই আলোচনার মাধ্যমে আমরা কি কি কাজ করছি ওদেরকে বলার একটা উদ্দেশ্য ছিল, এবং ওদের সাজেশনস মাধ্যমে আরো সেফ এবং সিকিউর এনভায়রনমেন্ট আমরা কি করে আমাদের হসপিটালস এবং মেডিকেল করতে পারি, এটাও আমরা আলোচনার মাধ্যমে ঠিক করতে চাইছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশ, খুব দুঃখের সঙ্গে বলছি, আজকেও ওরা আমাদের এই যে মেল আমরা পাঠিয়েছিলাম তাতে ওরা আজকেও রেসপন্স সেরকম প্রোঅ্যাক্টিভ এবং পজিটিভ রেসপন্স যেটা আমরা চাইছিলাম, ওরা মিটিং এর জন্য আসেননি। আলোচনার যেটা একটা পরিবেশ যেখানে আমরা কোনো কন্ডিশনস রেখে আলোচনা করা যায় না, আমি মনে করি কি একটু খোলামেলা আলোচনা করার জন্য ওদের আসার উচিত ছিল। আমরা এটা প্রশ্ন করতে চাই যে কোন সিএমওতে কোন মেল 3:45 এই ব্যাপার নিয়ে আসা, এটা কি খুব স্বাভাবিক? নিশ্চয়ই নয়, সবাই মানবেন এটা। তাহলে কি এর পেছনে কোনো রাজনীতি লুকিয়ে আছে? আসলে রাজনীতি লুকিয়ে আছে বলেই তাই এই ধরনের ঘটনা প্রবাহ আমরা দেখছি। যদি আমরা স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি চাইছি তাহলে আমাদেরকে খোলামেলাই আলোচনা করতে হবে, ওপেন মাইন্ড দিয়ে আলোচনা করতে হবে। অ্যান্ড ওর জন্যই আজকে ইমেল গতকালও দেওয়া হয়েছিল, আজকেও দেওয়া হয়েছে। অ্যান্ড ওনারা যেন ভুল পথে না গিয়ে ওনারা যদি ঠিকভাবে এটা যদি সত্যিকার আমরা স্বাস্থ্য পরিষেবার উন্নতি চাইছি তাহলে ডেফিনেটলি একটা আলোচনার মাধ্যমে এটা আমরা সব ঠিক করতে পারি। আমাদের সকলের অবজেক্টিভ একই আছে। অ্যান্ড again I will assure them that we'll try to provide a safe and secure environment with the existing security যারা আছে ওদেরকে সাথ এঙ্গেজ করে। অন্যদিকে 4 শর্ত এবং 5 দফা দাবি যেমন চিকিৎসকদের রয়েছে এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলছেন নেপথ্যে রাজনৈতিক রং তিনি দেখছেন, তবে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে, আন্দোলনকারীদের পক্ষ থেকে কিঞ্জল নন্দ তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। যে সাধারণ মানুষটা, যে নিম্নবিত্ত একটি মানুষ আজকে এই আন্দোলনে দাঁড়িয়ে শুধুমাত্র আন্দোলনের অংশ হওয়ার জন্য এই সমস্ত আন্দোলনকারীদের আপনারা সকলেই দেখেছেন, গতকাল থেকে প্রচুর মানুষ, সাধারণ মানুষ কাছে দূরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আমাদের খাবার, জল, বায়ো টয়লেট প্রত্যেকটি জিনিস দিয়ে সাহায্য করছেন এবং পাশে থাকছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষটিও চেয়েছেন আমাদের জন্য কিছু করার। হয়তো তার সামর্থ্য কম, কিন্তু তার ইচ্ছেটি প্রবল। তিনি একটি হাত পাখা নিয়ে প্রত্যেকটি আন্দোলনকারীকে হাওয়া করছেন যাতে কারোর গরম না লাগে। মনে রাখবেন, তিনিও কিন্তু এই আন্দোলনের একজন আন্দোলনকারী, এবং এইটার পিছনে আমার মনে হয় না ওনার কোনো রাজনীতি আছে। তাই রাজনীতি, প্রত্যেকটি মানুষই রাজনীতি নিয়ে থাকে, প্রত্যেকটি মানুষের একটি নিজস্ব রাজনীতি আছে, কিন্তু রাজনীতির বাইরেও প্রত্যেকটি মানুষের যে মনুষ্যত্বের জায়গাগুলো আছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই আন্দোলন। আবারও বলছি, এই আন্দোলনে কোনো রাজনীতির রং নেই, কোনো রাজনীতির প্রভাব নেই, সম্পূর্ণ একটি অরাজনৈতিক এই আন্দোলন। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সুশান্ত কুমার রায়কে আইএমএ জলপাইগুড়ি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলো। পাশাপাশি আইএমএ জলপাইগুড়ির যুগ্ম সম্পাদক সৌত্রিক রায় এবং সহ সভাপতি অভিক দেকেও সাসপেন্ড করা হয়েছে। আইএমএ কেন্দ্রীয় কমিটি চিঠি পাঠাচ্ছে জলপাইগুড়ি আইএমএ। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, সুশান্ত কুমার রায়কে আইএমএ জলপাইগুড়ি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পাশাপাশি আইএমএ জলপাইগুড়ি যুগ্ম সম্পাদক সৌত্রিক রায় সহ সহসভাপতি অভিক দেকেও সাসপেন্ড। আমরা জানিয়ে রাখি, এর আগেই এই জলপাইগুড়ির অর্থাৎ উত্তরবঙ্গের যে সম্পাদক, সেই সম্পাদককে সাম্মানিক সম্পাদক এই
সুশান্ত রায়কে আইএমএর পক্ষ থেকে আইএমএ জলপাইগুড়ি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং পাশাপাশি আইএমএ জলপাইগুড়ির যুগ্ম সম্পাদক সৌত্রিক রায় এবং সহ সভাপতি অভিক দেকেও সাসপেন্ড করার জন্য আইএমএ কেন্দ্রীয় কমিটির চিঠি পাঠাচ্ছে জলপাইগুড়ি আইএমএর পক্ষ থেকে। এমনটাই সিদ্ধান্ত। প্রথমে জলপাইগুড়ি আইএমএ অর্থাৎ রাজ্য আইএমএর পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হলেও এবার কেন্দ্রীয় কমিটির থেকে তাদের চিঠি পাঠানো হয়েছে, অর্থাৎ আইএমএ কেন্দ্রীয় কমিটি থেকে চিঠি পাঠাচ্ছে এমনটাই জানা যাচ্ছে। একদমই তাই। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা এই চিঠি পাঠিয়েছে যেখানে জলপাইগুড়ি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুশান্ত কুমার রায়কে এবং পাশাপাশি এই জলপাইগুড়ির যুগ্ম সম্পাদক সৌত্রিক রায় সহ সভাপতি অভিক দে তাদেরকেও সাসপেন্ড করা হচ্ছে। আরজিকর আবহে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের আরও কুকীর্তি প্রকাশ্যে। ডাক্তারিতে ভর্তি করার নামে 8 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। টাকা নিয়েও ছাত্রকে ভর্তি করাননি বিরূপাক্ষ। অভিযোগ, টাকা ফেরত চাইতে গেলে উল্টে ছাত্রের বাবাকে হুমকি দেওয়া হয়। সাসপেনশনের নির্দেশের পর কিছু টাকা ফেরত বিরূপাক্ষের দাবি প্রতারিত ছাত্রের পরিবারের। বিরূপাক্ষ বিশ্বাসের আরও কীর্তি ফাঁস। কলেজে ভর্তি করে দেওয়ার নামে টাকা আত্মসাৎ। 8 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। পড়ুয়া মহলে থ্রেড কালচারের অন্যতম হোতা হিসেবে পরিচিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। সাসপেন্ড হওয়া বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর অভিযোগ আনলেন মুর্শিদাবাদের জলঙ্গির ভাদুরিয়া পাড়ার দিন মোহাম্মদ। তার দাবি, ছেলেকে মেডিকেলে চান্স পাইয়ে দেওয়ার নাম করে তার কাছ থেকে 8 লক্ষ টাকা নিয়েছেন বিরূপাক্ষ, কিন্তু ছেলে মেডিকেলে চান্স পায়নি, ফেরত পাননি টাকাও। থানায় অভিযোগ করলেও পুলিশ বিরূপাক্ষের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ। তার দিন 7 মধ্যে আবার আমাকে ফোন করে বলছে আপনাকে একটু 3 লক্ষ টাকা যখন আমি ওনাকে দিয়ে দিলাম ওনার অ্যাকাউন্টে, আমাকে একদিন রবিবারে ফোন করে বলছে যে দাদা আজকে তো টাকাটা দিতে হবে, সিটটা বুকিং করতে হবে। আমি বললাম যে আমি তো ক্যাশ টাকা দিতে পারবো না, অ্যাকাউন্টে দেবো। অ্যাকাউন্টে তাহলে আপনার ডিটেলস পাঠান, আমি অ্যাকাউন্টে পাঠাচ্ছি। ওনার কামারহাটি ব্রাঞ্চের কলকাতার ব্রাঞ্চ, ওখানকার একটা অ্যাকাউন্ট নাম্বার দিল বিরূপাক্ষর নিজের নামে। ওনাকে আমি 3 বারে টাকাটা পাঠালাম। একবার 1000 টাকা কম, 3 বারে 3 লক্ষ টাকা। প্রথমে 1000 টাকা, তারপর 1,49,000 টাকা, 1.5 লক্ষ টাকা, মানে কেটে কেটে টাকাটা পাঠালাম। মোট বিরূপাক্ষ মোট টাকা হচ্ছে 8 লক্ষ টাকা। 8 লক্ষ দিয়েছে। টাকা চাইলেই হুমকি দেওয়া হতো ছাত্রের বাবাকে। শেষ পর্যন্ত ওই ছাত্রের বাবা জলঙ্গি থানায় অভিযোগ দায়ের করেন। থানা কোনো পদক্ষেপ না নিলে তিনি কোর্টে কেস করেন। 45,000 টাকা ফেরত দিয়েছেন বলে জানান ছাত্রের বাবা। 8 লক্ষ টাকা নিয়েছি আমি। যে হ্যাঁ, আপনি 8 লক্ষ টাকাই তো নিয়েছেন, সেটা তো থানা থেকে জানতে পারলাম। আমাদের থানা থেকে জানতে পারবেন কেন? আপনিও তো জানেন কত টাকা নিয়েছি আর কত টাকা কীভাবে নিয়েছেন। আপনার অ্যাকাউন্টে না নিইনি, নিইনি মানে ব্যাংকে মিথ্যা কথা বলবো। তার পরের দিন আমার সকালবেলা ফোন করে বললো যে দাদা দেখুন যেটা হয়ে গেছে, আমি তো বুঝতে পেরেছিলাম না যে আমার নামে টাকাটা এসছে, তা আমি আপনার টাকাটা রিটার্নের ব্যবস্থা করে দিচ্ছি। সম্প্রতি তার বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ সামনে এসেছে। জুনিয়র ডাক্তার ও ইন্টার্নদের হুমকি, শাসানি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। এবার সামনে এলো আরও অভিযোগ। মুর্শিদাবাদ থেকে রাকিবুল ইসলাম, কলকাতা টিভি। পরবর্তী খবরে যাব, তবে একটা সময় হয়ে গিয়েছে বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো পরের খবরে। নিয়ম বহির্ভূতভাবে বাড়তি পণ্য পরিবহন বন্ধের দাবি সহ 7 দফা দাবিতে ট্রাক ধর্মঘট। বুধবার সকাল থেকে শুক্রবার পর্যন্ত 72 ঘন্টার ধর্মঘটে সামিল ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের সদস্যরা। পুজোর ঠিক কয়েকদিন আগে ধর্মঘটের জেরে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলে পাইকারি বাজারে প্রভাব পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। সিভিক ভলান্টিয়ারদের অনৈতিক দাপট, 72 ঘন্টা ট্রাক ধর্মঘটের ডাক। ট্রাক ধর্মঘটে আজ পড়তে পারে পাইকারি বাজারে। বুধবার সকাল 6টা থেকে শুরু ট্রাক ধর্মঘট। ট্রাক মালিক সংগঠনের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে রাস্তায় পুলিশি নির্যাতন বন্ধ করা, সিভিক ভলান্টিয়ারদের অনৈতিক দাপট রোধ, বালি খাদানে ভূমি রাজস্ব আধিকারিকদের হয়রানি বন্ধ এবং ওয়েব্রিজে অতিরিক্ত টাকা আদায়ের বিরুদ্ধে। এই ধর্মঘটে সামিল হয়েছে ট্রাক মালিক সংগঠন, যার জেরে এদিন সকাল থেকে জাতীয় সড়কে সারি দিয়ে দাঁড়িয়ে গেল লরি। ঝাড়গ্রাম জেলার কলকাতা মুম্বাই জাতীয় সড়কে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে লরি।
ট্রাক সংগঠনের মালিকরা ঝাড়গ্রামের গজাশিমুল এলাকায় উপস্থিত হয়ে ধর্মঘটে সামিল হয়েছেন। অন্যদিকে ধর্মঘটের প্রভাব দাসপুরেও। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুরের কলরা এলাকায় সকাল থেকেই চলছে ট্রাক ধর্মঘট। রাজ্য সড়কের ওপরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মালবাহী ট্রাক, তার জেরে সৃষ্টি তীব্র যানজট। কলকাতা টিভি। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। আজ সকাল থেকে ইডির তৎপরতা নজরে আসছে এবং এই মুহূর্তে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে সেখানেও পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। সেখানেও চলছে তল্লাশি অভিযান এবং পৈতৃক বাড়ি যেখানে সন্দীপ ঘোষের বাবা মা রয়েছেন সেই বাড়িতেই কিন্তু এবার ইডির হানা। এর আগে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে ইডির তল্লাশি চলেছিল এবং তারপরে পাশাপাশি সেদিনই কিন্তু বিপ্লব সিং তার বাড়িতে তল্লাশি চলেছিল প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, কল্যাণ কোলের বাড়িতে এবং অন্যদিকে নিরাপত্তা রক্ষীকে নিয়ে তল্লাশিতে ইডি। এবং জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে আজ ইডির তল্লাশি চলছে। বাড়িতে সন্দীপ ঘোষের মা বাবা থাকতেন চিনার পার্কে, সেখানেই সন্দীপ ঘোষের এই পৈতৃক বাড়ি। সেই চিনার পার্কের বাড়িতেই এই মুহূর্তে সন্দীপ ঘোষের যে পৈতৃক বাড়ি রয়েছে সেখানে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। চলছে তল্লাশি অভিযান। এখন সময় হয়ে গিয়েছে আরো একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে আবারও আপনাদের যে খবরের দিকে আমরা নজর রাখবো তা হচ্ছে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়ি। সেই পৈতৃক বাড়িতে ইতিমধ্যে ইডির হানা শুরু হয়ে গিয়েছে এবং ইডি তল্লাশি শুরু করেছে বলে জানা যাচ্ছে। আরজিকর দুর্নীতিকাণ্ডে ইডির তল্লাশি। আপনারা জানিয়ে রাখি, চন্দন লৌহ তার বাড়িতে যেমন তল্লাশি চলছে, অন্যদিকে সন্দীপ ঘোষ তার পৈতৃক বাড়িতেও তল্লাশি চলছে। অভিক। একদমই তাই। আরজিকর দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং বিভিন্ন জায়গাতেই তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। একদিকে যেমন অবৈধভাবে টেন্ডার পাইয়েদের অভিযোগ উঠেছে, সেই কারণে বিভিন্ন ব্যবসায়ী, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ব্যবসায়ী, তাদের বাড়িতে তল্লাশি অভিযান। অন্যদিকে সন্দীপ ঘোষের চিনার পার্কে যে পৈতৃক বাড়ি রয়েছে, তার যে তিনতলা বাড়ি রয়েছে, সেই বাড়িতেই পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা এবং এই বাড়িতেই মূলত বসবাস করেন সন্দীপ ঘোষের বাবা এবং মা। সেই বাড়িতেই এই মুহূর্তে তল্লাশি অভিযানে গিয়েছেন ইডির আধিকারিকরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এবং সবুজ সাদার সেই বাড়ি, যেখানে তিনতলা বাড়ি রয়েছে এবং তিনতলা বাড়ির নিচের তলাতে এই তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। এবং চিনার পার্কে এই বাড়িটি, যেখানে এই বাড়িটির ছবি আমরা দেখাচ্ছি, এটিই মূলত সন্দীপ ঘোষের পৈতৃক বাড়ি, যেখানে তার বাবা মা থাকেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে তল্লাশি শুরু হয়েছে সেই বাড়িতে নিচের তলায়, অর্থাৎ তিনতলা বাড়ির একেবারে নিচের তলায় তল্লাশি শুরু করেছেন ইডি আধিকারিকেরা। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।